13 জুলাই 2024 ইউএস ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার বাটলারে 47তম ইউএস প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইন র্যালিতে বক্তৃতা দিতে স্টেজে ওঠেন এবং যথারীতি তিনি তার বক্তৃতা দিতে শুরু করেন। And look what happened to our country. Probably 20 million people. And you know that's a little bit old. হঠাৎই তার ডান কান ছুঁয়ে যায় এক বুলেট। মিলি সেকেন্ডে তার হেড মুভমেন্ট তাকে সেই দিন প্রাণ ফিরিয়ে দেয়। Surrounding him and getting him out of the event. I got you. Let me get my shoes. Hold on, your head is bloody. So we got. অনেকের মতে সেই ঘটনায় যে সে শুধুমাত্র তার প্রাণ ফিরে পেয়েছিল তা কিন্তু নয়, কোথাও একটা তার যে মসনদের প্রবেশ সেই পথকে খুলে দিয়েছিল সেই ইনসিডেন্ট। অর্থাৎ মসনদের প্রবেশ অনেকটাই ট্রাম্পের জন্য সহজ হয়ে গিয়েছিল। আর 20 বছর বয়সী যে যুবক তার উপরে এই অ্যাটাক করেছিল তাকে কিন্তু সেই মুহূর্তে এনকাউন্টারে মেরে ফেলা হয়। আর ইউএস ইলেকশনের মোড় সেই মুহূর্তে প্রায় 360 ডিগ্রি ঘুরে যায় ট্রাম্পের দিকে। তার উপর কোথাও একটা সহানুভূতি কাজ করতে শুরু করে সেখানকার জনগণদের। যেহেতু ইউএস প্রেসিডেন্ট নির্বাচন প্রতি 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে, তাই সেই অনুযায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার, যা কিনা প্রথম সোমবারের পরেই আসে, সেই দিনেই আয়োজিত হয়ে থাকে, যা এবছর 5 নভেম্বর আয়োজিত হয়েছিল। এবং সেই ইলেকশনের রাতেই কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয় প্রতি ইলেকশনে। এবং সেখানে দেখা যায় সেখানকার জনগণ ট্রাম্পকেই তাদের 47তম প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট করেছে, যেখানে প্রায় 312 আসনে লিড করছে ট্রাম্পের দল বর্তমান সময়ে দাঁড়িয়ে। দেখলে দেখা যায় যে আমেরিকার ইতিহাসে দ্বিতীয়বার কোনো হেরে যাওয়া রাষ্ট্রপতি পদপ্রার্থী আবারও ইলেকশনে জিতে প্রেসিডেন্ট হয়েছে। এছাড়াও তিনি ইউএস এর প্রথম প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং সেই মামলা এখনো চলছে। আর সেই মামলা চলাকালীন ইউএস এর প্রেসিডেন্ট ইলেকশনে জয়লাভ তিনি করেছেন, যার শুনানি এই নভেম্বরে হতে চলেছে। তবে এটা দেখার বিষয় সেই শুনানিতে কি রায় আসে। তিনি এর পূর্বে ইউএস এর 45তম প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামার সময়কালের পর, কিন্তু তার নিজের সময়কাল পূর্ণ হওয়ার পর তিনি কিন্তু 46তম প্রেসিডেন্ট ইলেকশনে জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবছর আবারও সেই 45তম প্রেসিডেন্টকে ইউএস এর জনগণ 47তম প্রেসিডেন্টের স্থানে বসিয়েছেন। প্রায় 1 শতক পূর্বে এই একই ঘটনা ঘটিয়েছিল সেখানকার জনগণ। সেখানে ডেমোক্রেট দলের গ্রোভার ক্লিভল্যান্ড, যিনি 1885 থেকে 1889 এর ইউএস প্রেসিডেন্ট ছিলেন, তাকেই আবার 1893 থেকে 1897 এর সময়কালের জন্য সেই সময়ের জনসাধারণ আবারও তাকে মসনদে বসিয়েছিলেন। এটা পরিষ্কার হয়ে গেল যে আমেরিকার 47তম রাষ্ট্রপতি কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছেন। ট্রাম্প তো আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছে, পরিষ্কার হলো। তবে এই ইলেকশন কিভাবে করানো হয়, ভিডিওর পরবর্তী অংশে কিন্তু আমরা এই বিষয়টি জানবো। আচ্ছা, সবার পূর্বে আমরা জেনে নিই যে এই নির্বাচনের পদপ্রার্থী যিনি হতে চান তার কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে। যিনি এই প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চান তার ন্যূনতম বয়স 35 বছর হতে হবে এবং গত 14 বছর ইউএসএ স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি ইলেকশনে অংশগ্রহণ করতে মনস্থির করে তবে তাকে কিন্তু ইলেকশনের সময় 1 বছর আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সেখানে এই নির্বাচন পরিচালনার জন্য কোনো জাতীয় কর্তৃপক্ষ অথবা যেটাকে বলা হয় ন্যাশনাল অথরিটি সেটা কিন্তু নেই। তার স্থানীয় কর্তৃপক্ষের দ্বারাই সেটা হাজার হাজার প্রশাসকের সহায়তায় কিন্তু এই নির্বাচন আয়োজন করা হয়ে থাকে। এখানে যে শুধু যে দলের উচ্চ পর্যায়ের নেতারা রয়েছে তাদের সিদ্ধান্তেই যে এই প্রেসিডেন্ট পদপ্রার্থী হন সেটা কিন্তু নয়। এখানে কেউ চাইলেই তার ইচ্ছে মতন পদপ্রার্থী দাঁড়াতে পারে না। প্রতিটি রাজনৈতিক দলেরই তাদের দলের স্তরে একটি গোপন ভোটিং হয়ে থাকে প্রার্থী নির্বাচনের জন্য। তবে সেটা কি পদ্ধতিতে হয় সেটাও কিন্তু জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে বছর নির্বাচন হওয়ার কথা সে বছরই জানুয়ারি বা ফেব্রুয়ারিতে প্রাইমারি ও ককাস দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হয়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই প্রাইমারি ও ককাস আবার কি? প্রাইমারি যা সেখানকার রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা সংগঠিত হয় এবং সেখানে একটি গোপন ব্যালট ব্যবহার করে প্রতিটি প্রধান দল থেকে তাদের যে আশাবাদী রাষ্ট্রপতি পদপ্রার্থী থাকেন তাদের জন্য ভোট দেওয়া হয়। আর ককাস হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজস্ব আয়োজন। এখানে ভোটাররা প্রকাশ্যে সিদ্ধান্ত নেয় যে তারা কোন প্রার্থীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তাদের দল থেকে দেখতে চান বা তারা কাকে পছন্দ করবেন পরবর্তীতে গিয়ে। তারপরেই সংগঠকরা ভোট গণনা করেন যে কোন প্রার্থী কতজনকে সমর্থন করছেন বা কে কতটা সমর্থন পেয়েছেন। এক কথায় কে সেই রাজনৈতিক দলের হয়ে সেই প্রেসিডেন্সিয়াল ফেস হবেন সেটাই কিন্তু বিচার করা হয় এই ককাসে। চলুন তাহলে আরো একটু ভালো করে বুঝে নিই এই বিষয়টি। মনে করুন একটি রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে একাধিক ক্যান্ডিডেট এই যে প্রেসিডেন্ট নির্বাচন বা প্রেসিডেন্সিয়াল পদে লড়ার জন্য মনস্থির করেন।
আর একই দলের হয়ে একাধিক ব্যক্তি একই পদের জন্য লড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই এই জটিলতাকে সহজতর করতে কিন্তু এই দলের স্তরে এই যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু চালনা করা হয়। সেখানে সকল প্রার্থীদের জন্যই অর্থাৎ অংশগ্রহণকারীদের জন্যই যে প্রার্থীকে তারা সমর্থন করছে তাদেরকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়। আবার কেউ কেউ থাকে যারা কোনো অংশগ্রহণকারীকেই সমর্থন করেন না, তাদেরকেও কিন্তু সেখানে কনভিন্স করিয়ে যে কোনো একজন প্রার্থীর সমর্থনে নিয়ে আসা হয়। এইভাবেই যার সমর্থনে বেশি প্রতিনিধি থাকেন সেই কিন্তু সেই দলের হয়ে প্রেসিডেন্সিয়াল বা প্রেসিডেন্ট পদে পদপ্রার্থী হন সেই দলের হয়ে। তবে এই যে প্রাইমারি ও ককাস তা কিন্তু আবার 3 ধরনের হয়ে থাকে। যেমন ওপেন, এখানে ভোটারদের সেই রাজনৈতিক দলের সাথে রেজিস্টার হতেই হবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ প্রাইমারি ও ককাসে অংশগ্রহণের জন্য এমন কোনো কথা উল্লেখ নেই। আরেকটি রয়েছে ক্লোজড, এখানে ভোটারকে অবশ্যই রেজিস্টার হতে হবে সেই রাজনৈতিক দলের সাথে সেই দলের প্রাইমারি ও ককাসে অংশগ্রহণের জন্য। 3 নম্বরে রয়েছে কি সেমি ওপেন এবং সেমি ক্লোজড। এখানে ওপরে যে দুটো বললাম ওপেন অ্যান্ড ক্লোজড, সেটার দুটোরই ভার্সন থাকবে। তবে এখন আসা যাক এর মূল ইলেকশন পদ্ধতিতে। মূল নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করতে গেলে শুরু করতে হয় যে ইলেকটোরাল কলেজ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট থেকে। এই শব্দগুলির ভূমিকা কি রয়েছে, প্রত্যেকটি শব্দের কিন্তু এক একটি আলাদা আলাদা অর্থ রয়েছে। আচ্ছা দেখুন, দেখলে দেখা যায় যে এই যে ইলেকটোরাল কলেজ তা গঠিত হয় কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের সদস্যদের নিয়েই। আসলে আরো একটু সহজ করে বুঝে নিই তাহলে এই বিষয়টি কি আসলে এই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেনেট আর ইলেকটোরাল কলেজ। দেখুন, ভারতে যেমন সংসদ ভবন রয়েছে তেমনি ইউএসএ কিন্তু তাদের সংসদ ভবনকে কংগ্রেস বলা হয়। ভারতের সংসদ ভবন আবার দুভাগে বিভক্ত, যেমন নিম্ন কক্ষকে আমরা লোকসভা এবং উচ্চ কক্ষকে আমরা কি রাজ্যসভা বলে থাকি। তেমনি ইউএস এর কংগ্রেসেরও নিম্ন কক্ষ রয়েছে, সেটাকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চ কক্ষকে বলা হয় সেনেট। অর্থাৎ ভারতে যাকে রাজ্যসভা বলা হয় তাই কিন্তু ইউএসএ সেনেট। অর্থাৎ আপনারা বলতে পারেন যে সেনেটকে ইউএসএ রাজ্যসভা বলা হয়। ঠিক আছে, একে বোঝার সুবিধার্থে আপনারা এই টার্ম ইউজ করতে পারেন। আবার দেখবেন যে ভারতের লোকসভা সদস্য সংখ্যা 545 এবং রাজ্যসভায় রয়েছে 245। এখানে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধুমাত্র লোকসভা, রাজ্যসভা কিন্তু এখানে তেমন কোনো ভূমিকা থাকে না। অর্থাৎ 545 আসনের মধ্যে কিন্তু যে 273 অর্থাৎ 50% বেশি আসনে জয়লাভ করেন, সংখ্যাগরিষ্ঠতা পান সেই দলের যে প্রার্থী রয়েছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে তার পরবর্তী টার্ম শুরু করেন, শপথ গ্রহণ করেন। অপরদিকে ইউএস ইলেকশনে কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য থাকে 435 এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে থাকে 3 জন সদস্য, সেখানে টোটাল এসে দাঁড়ায় 438 আসনে। আর সেনেট অর্থাৎ আপার হাউসের সদস্য সংখ্যা 100, অর্থাৎ 50টি স্টেট থেকে প্রতিটি স্টেটের থেকে 2 জন করে সদস্যকে এখানে পাঠানো হয়। অর্থাৎ মোট কংগ্রেস সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 438 প্লাস 100 ইজ ইকুয়াল টু 538, অর্থাৎ 538টি আসন। আর বলতে পারো সদস্য সংখ্যা 538। আর এই 538 সদস্য নিয়েই গঠিত হয় ইলেকটোরাল কলেজ, যার উপরে নির্ভর করে এই নির্বাচন হয়। অর্থাৎ যে দল 538-এর 50% থেকে একটি আসন অর্থাৎ 270টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পান, সেই দলের প্রার্থী কিন্তু প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। এই যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর সময়কাল কিন্তু 2 বছর, অর্থাৎ প্রতি 2 বছর অন্তর অন্তর ইলেকশনের মাধ্যমে এই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হন। আবার সেনেটর এর সময়কাল থাকে 6 বছর, প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 সেনেটর নির্বাচনের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ এদেরকেও 2 বছর অন্তর অন্তরই করা হয়, তবে টোটাল যে সেনেটের সদস্য রয়েছে তার 1/3 সদস্যকেই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। কিন্তু এখানে আরো একটি ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখা যায় এই আসন কাউন্টিং এর সময়। যদি আমরা ভারতের সাথে তুলনা করি তবে তা সম্পূর্ণই আলাদা। ভারতে দেখলে দেখা যায় যে লোকসভা নির্বাচনে কোন রাজ্যে আসন সংখ্যা, ধরুন আপনি ধরতে পারেন যে পশ্চিমবঙ্গে যেমন রয়েছে 42টি আসন, সেখানে টিএমসি 29, বিজেপি 12 এবং আদার্স 1টি আসন পেয়েছে গত লোকসভা নির্বাচনে। সেখানে যে যতটা আসন পেয়েছে তাকে সেই আসন দিয়ে দেওয়া হয়েছে, তাদের আসনের সাথে কাউন্ট করা হয়েছে। কিন্তু ইউএসএ নির্বাচনে কিন্তু এমনটা হয় না। সেখানে দেখা যায় যে ধরুন ক্যালিফোর্নিয়ায় 55টি আসন রয়েছে, সেখানে যে দল বেশি অর্থাৎ 50%-এর বেশি আসন পাবে সেই দলের জুটিতে কিন্তু 55খানা আসন চলে যায়। অর্থাৎ টোটাল স্টেটে যতগুলো সিট আছে সবগুলোই কাউন্ট করা হয়। অর্থাৎ ধরুন সেখানে ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 28খানা আসন এবং রিপাবলিক পার্টি পেয়েছে 27টি আসন, তবে সেখানে কিন্তু ডেমোক্রেটিক পার্টির হয়েই সব আসন কাউন্ট করা হবে। এটা কিন্তু ইলেকশনের রেজাল্টে বড় পরিবর্তন নিয়ে আসে। তো আশা করি
এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন। এই কারণে কি হয়, অনেক সময় দেখা যায় যে কোনো দল পপুলার ভোটে এগিয়ে থাকলেও অপর দল কিন্তু ইলেকট্রাল কলেজের হেল্প নিয়ে বা সাহায্য নিয়ে জয়ী হয়ে যায়। এখন আবার হয়তো আপনাদের প্রশ্ন থাকবে যে এটা আবার কিভাবে সম্ভব। ওই যে সব রাজ্যে তো আর সমান সংখ্যক আসন থাকে না। পূর্বেই বললাম যে সিট কাউন্টিং সেটা কিন্তু পরবর্তীতে ভোটের রেজাল্টে ইফেক্ট করে। তাই বেশি সংখ্যক আসনের স্টেটগুলো যে দলের অধীন থাকে তাদের জেতার সম্ভাবনা কিন্তু বেশি থেকে যায়। আর অনেক সময় এটাই দেখা যায়, যেমন 2016তেও ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি পপুলার ভোটে পিছিয়েছিলেন। হিলারি ক্লিন্টন কিন্তু সেই সময় এগিয়েছিলেন, কিন্তু ইলেকট্রাল কলেজের সহায়তায় তিনি কিন্তু এগিয়ে যান আর ট্রাম্প তার সরকার গঠন করেন। তেমনি 2020 নির্বাচনেও বাইডেন কিন্তু ঠিক একইভাবে ক্ষমতায় এসেছিলেন। আর এবছর ট্রাম্প ইলেকট্রাল কলেজে ভোটের 2070 মেজরিটি আসনে তো এগিয়েই ছিলেন, আবার পরে তা পপুলার ভোটেও এগিয়ে যান। শেষ আপডেট পাওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প 312 খানা এবং কমলা হ্যারিস 226টি আসনে এগিয়ে আছেন। এখানে জনগণ কিন্তু সরাসরি প্রেসিডেন্টকে নির্বাচন করতে পারেন না, অর্থাৎ অনেকটা ভারতের মতনই। ভারতে আমরা যেমন প্রধানমন্ত্রীকে সরাসরি ভোট দিয়ে নির্বাচন করতে পারি না, লোকসভার এমপি ক্যান্ডিডেটদের ভোটের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী নির্বাচন সম্পূর্ণ করি, তেমনি সেখানেও ইলেকট্রাল কলেজ মেম্বারদেরকে ভোট দিয়ে সাধারণ মানুষ প্রেসিডেন্ট কে হবেন সেই সিদ্ধান্ত নেন। অর্থাৎ তাদের হাতে, সেই ইলেকট্রাল কলেজের প্রধানদের হাতেই, ইলেকট্রাল কলেজের সদস্যদের হাতে কিন্তু ক্ষমতা দেওয়া হয়। অর্থাৎ ইনডাইরেক্ট ইলেকশন সেখানেও করানো হয়। সেখানে ব্যালট পেপারের মাধ্যমে এখনো ইলেকশন হয়ে থাকে। গত 4টি ইলেকশন যদি আমরা লক্ষ্য করে থাকি, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ইলেকশন যদি আমরা লক্ষ্য করে থাকি, সেখানে দেখা যায় যে রেড কালার যেগুলো স্টেট রয়েছে সেগুলো সবসময় প্রায় রিপাবলিক পার্টিকে ভোট দিয়ে থাকেন, আর যে ব্লু কালার স্টেটগুলো রয়েছে সেগুলো সবসময় ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়ে থাকে। আর অন্যান্য রঙের রাজ্যগুলো সবসময় সুইং করে, যা ইউএসএ কে প্রেসিডেন্ট হবে তা নির্ভর করে এই স্টেটগুলোর উপরেই মূলত। যাই হোক, আগামী 4 বছরের জন্য ট্রাম্প তার ট্রাম্প কার্ড ঘোরাবে ইউএস এর ওপর। শুধু যে ইউএস এর উপরেই তার ট্রাম্প কার্ড ঘোরাবে তা নয়, সমগ্র বিশ্বের অনেক কিছুই বদলাতে শুরু করবে তার দায়িত্ব গ্রহণের পর থেকে, যা আশা করা হচ্ছে। তবে তা ইন্টারন্যাশনাল রিলেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস এবং কূটনীতির দিক দিয়ে কেমন যাবে তা সময়ই বলে দেবে। যদিও ট্রাম্পের সাথে মোদির সখ্যতা পূর্বেও বিশ্ববাসী দেখেছে এবং পরবর্তী সময়েও সেটা কোন দিকে যায় তা পরিস্থিতির ওপরই নির্ভর করবে বলেই মনে হয়। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই ক্ষমতায় আসায় ভারতের হিতে সেটা যাবে নাকি ভারতের বিপরীতে যাবে, মানে ভারতের এগেনস্টে যাবে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর কিছু যদি মিস হয়ে থাকে এই আলোচনায় সেটাও জানাবেন, কমেন্টে আলোচনা করবেন, আমি অবশ্যই কমেন্টগুলো পড়ব। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটিকে যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ইনফরমেটিভ এই টাইপের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার পূর্বে পৌঁছে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।